প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা টেস্ট পেপার সলভ সিরিজের আদমজি ক্যান্টনমেন্টের ইংলিশ ফার্স্ট পেপার আলোচনা করব। কি করব? ইংলিশ ফার্স্ট পেপার খুব ভালোভাবে বুঝবো আমরা। আদমজি ক্যান্টনমেন্ট, ঢাকা। ঠিক আছে, আদমজি ক্যান্ট, ঢাকা। আমরা পুরো প্রশ্নটা আমরা আসলে দেখব। প্রথমেই আমরা জানি যে আমাদের একটা প্যাসেজ থাকবে। সো এই প্যাসেজটা আসছে হিউম্যান রিলেশনশিপ থেকে। আমরা পড়ি। দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেইড, অর্থাৎ বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছে, ম্যান ইজ বাই নেচার আ সোশ্যাল অ্যানিমাল, অর্থাৎ মানুষ প্রাকৃতিকগতভাবেই আসলে সামাজিক জীব। হোয়াট হি মিন্ড ওয়াজ, এটা দিয়ে আসলে সে কি বুঝিয়েছে, বাই ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে সহজাতভাবেই। ঠিক আছে, অর্থাৎ মানুষ জন্মগতভাবেই সহজাতভাবেই সে সঙ্গী সাথী খোঁজে, সহজাত। সিক্স কোম্পানি ফর আদার্স, অন্যের সাথে সম্পর্ক, সঙ্গী সাথী খোঁজে। অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং সম্পর্ক স্থাপন করে। তাহলে লাইক মোস্ট অ্যানিমেলস, অন্যান্য অফ দ্য ওয়ার্ল্ড, অন্যান্য বন্য প্রাণীর মতোই, ফর কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। তাহলে আমরা এটাকে গুছিয়ে আনতে পারি। আমরা যদি বলি কেন মানুষ সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই প্রশ্নের উত্তর হতে পারে, আমরা এভাবে লিখতে পারি, অ্যাজ আ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসাবে। ঠিক আছে, অথবা অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, অ্যাজ আ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসাবে, ম্যান ওয়ান্টস টু এস্টাবলিশ রিলেশনশিপ অ্যান্ড সিক কোম্পানি। কেন? ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। কি লিখতে পারবে না? Unlike the animals, however, যা হোক, অন্যান্য প্রাণীর মতোই, ম্যানস রিলেশনশিপ গিভস মিনিং টু এক্সিস্টেন্স, তার অস্তিত্বের জানান দেয়। যেমন হিন্দু ধর্মে একটা আছে, প্রবাদ প্রচলন রয়েছে যে গণেশ দুধ খাচ্ছে মানে তার অস্তিত্বকে জানান দিচ্ছে। মানুষের যে সম্পর্ক আছে, সেই যে তার অস্তিত্বকে জানান দেয়া, তাই না? বললে না বংশবৃদ্ধি, তো সম্পর্ক ছাড়া তো এটা হবে না। এবং বলতেছে, অ্যান্ড ইন্সপায়ার হিম টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্ক প্লেস অর ইন আ প্রফেশন দ্যাট হি পারসিউস, অর্থাৎ সম্পর্ক কেন দরকার? সে যা করে, তুমি পড়লে তোমার পড়াশোনার ইন্সপায়ারেশনের জন্য, তুমি চাকরি করলে তোমার চাকরির ইন্সপায়ারেশনের জন্য, অথবা অন্যান্য কাজ করলে সেটার ইন্সপায়ারেশনের জন্য সম্পর্ক দরকার। কেন দরকার? কারণ ডিউ টু হিউম্যান রিলেশনশিপ, ডিউ টু হেলদি রিলেশনশিপ, অর্থাৎ ভালো সম্পর্কের কারণে ম্যান অলওয়েজ ফ্রি ফ্রম অবস্টাকলস, হিন্ডারেন্স অ্যান্ড সোশ্যাল ব্যারিয়ার্স থেকে মুক্ত থাকে, মেন্টাল প্রেশার থেকে মুক্ত থাকে, তখন সে কাজগুলো ভালো করতে পারে। তাহলে আমরা প্রথম প্যারার আলোচ্য বিষয় কি? যদি বলা হয় কেন মানুষ, ওয়াই পিপল এস্টাবলিশ হিউম্যান রিলেশনশিপ, কেন রিলেশনশিপ প্রতিষ্ঠা করে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অ্যাজ আ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসাবে, ম্যান ওয়ান্টস টু সিক কোম্পানি, মানুষ সঙ্গী সাথী খোঁজে, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপ, কেন? ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। বিসাইডস, এছাড়াও তারা, দে এস্টাবলিশেস রিলেশনশিপ, কেন? ফর, কিসের জন্য? এস্টাবলিশিং এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য, এবং কিসের জন্য? ইন্সপায়ারেশনের জন্য, অ্যান্ড ইন্সপায়ারেশন। তাহলে আমরা যদি এই অংশটুকু পড়ে আমাদের যে প্রশ্ন আসছে, আদমজি প্রশ্নগুলো আমরা দেখি, এমসিকিউ নিয়ে আমরা প্রথম এমসিকিউ, ইনস্টিং শব্দের অর্থ কি? আসলে একদমই ন্যাচারাল, ভেতর থেকে আসে, যেটা ন্যাচারাল টেন্ডেন্সি। ঠিক আছে, একেবারেই ন্যাচারাল, এটা ট্রেনিং দিয়ে হয় না, অর্জন করা যায় না, এটা ভেতর থেকে জন্মগতভাবেই আসে, অর্থাৎ এই যে প্রকৃতিগত এক প্রবণতা। তাহলে প্রথম প্যারা পড়ে আমরা একটা প্যাসেজ পেয়েছি। আবার আমরা একটা এমসিকিউ পেলাম, গিভস মিনিং টু এক্সিস্টেন্স, তার যে অস্তিত্বের জানান দিছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? হিউম্যান ফ্রিডমকে? না, এটা হচ্ছে না। ফিজিক্যালসা? না হচ্ছে না। মেকিং লাইফ পারপাসফুল, জীবনকে আরও উদ্দেশ্যপূর্ণ করে তোলে। ঠিক আছে, তার কাজের জন্য, তার সব কিছু সাপোর্টের জন্য, এই জন্য জীবন আরও উদ্দেশ্যপ্রবণ হয়ে ওঠে। ঠিক আছে, তার মানে প্রথম প্যারাতেই আমরা দুটো এমসিকিউ পেয়ে গেছি। হুইচ রিলেশনশিপ ইজ ডেসক্রাইবড অ্যাট ইনিশিয়াল, না এটা আমরা এখনো পড়িনি। আমরা প্রশ্নে যদি যাই, প্রশ্ন আমি লিখবো, কিছু প্রশ্ন আবার একটু লিখেও নিয়েছি। হোয়াই ডাজ অ্যারিস্টটল কল আ ম্যান সোশ্যাল অ্যানিমেল, কেন অ্যারিস্টটল মানুষকে সোশ্যাল অ্যানিমেল বলছে, এবং হাউ ডাজ দিস আইডিয়া, অর্থাৎ অ্যারিস্টটলের এই আইডিয়াটা কিভাবে রিলেশনশিপের গুরুত্ব বহন করে আসলে। তো আমরা প্রথমেই লিখেছি অ্যারিস্টটল, সেখান থেকে সাবজেক্ট নিয়েছি, খেয়াল করো, এই যে সাবজেক্ট, এই
সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্ব সিঙ্গুলার নিয়েছি কলস। এবার অবজেক্ট নিয়েছি এই ম্যান। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অ্যারিস্টটল কলস ম্যান, অ্যারিস্টটল মানুষকে বলেছে, কি বলেছে? অ্যাজ আ সোশ্যাল অ্যানিম্যাল বলেছে। ক্লিয়ার? এইটুকু তো প্রশ্নেই দেওয়া ছিল। আমাদের বলতেছে হোয়াই ডাজ অ্যারিস্টটল কল ম্যান আ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা বলেছি অ্যারিস্টটল কলস ম্যান, মানুষকে ডেকেছে, মানুষকে বলেছে আ সোশ্যাল অ্যানিম্যাল। কেন? বিকজ, কারণ মানুষ কখনোই একা থাকতে পারে না। বিকজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, ম্যান ক্যান নট সার্ভাইভ অ্যালোন ইন দ্য সোসাইটি। তোমার মতো করে লিখো, আমি এখানে লিখেছি কারণ ম্যান ইজ আনএবল টু লিভ অ্যালোন। এরপরে সে যখন একা থাকতে পারে না তখন সে কি করতেছে? দেখো কমা দিয়েছি, তার মানে বাক্য শেষ করি নাই। একটা পূর্ণাঙ্গ বাক্য শেষ হওয়ার পরেও রবীন্দ্রনাথের মতো ওই সংজ্ঞায় হইল না শেষ, শেষ হইয়াও হইল না শেষ, তখনই পার্টিসিপেলের উদ্ভব হয়। এই যে সিকিং, অ্যান্ড এর পরে ডেভেলপিং, দেখেছো পার্টিসিপেলের উদ্ভব হয়। তাহলে আমরা কি বলেছি? অ্যারিস্টটল কলস ম্যান, অ্যারিস্টটল মানুষকে বলেছে, কি বলেছে? আ সোশ্যাল অ্যানিমেল বলেছে। কেন বলেছে? বিকজ ম্যান ইজ আনএবল টু লিভ অ্যালোন। তুমি তোমার মতো লেখো, ম্যান ক্যান নট লিভ অ্যালোন ইন দ্য সোসাইটি, ম্যান ক্যান নট সার্ভাইভ ইভেন আ সিঙ্গেল ডে ইন দ্য সোসাইটি। এভাবে তুমি বলে দাও তোমার মতো করে। এরই ফলে সিকিং কোম্পানি অ্যান্ড ডেভেলপিং রিলেশনশিপস উইথ আদার্স, এইটুকু একটা ব্যাপার নিলাম। এরপরে আমরা লিখেছি আনলাইক আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মতো ম্যান ওয়ান্টস টু এস্টাবলিশ রিলেশনশিপ, স্থাপন করতে চাই। কেন? ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। আর এভাবেই দাস দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ ইন হিউম্যান লাইফ ইজ গ্রেট, ব্যাপক অথবা ইজ ইমেন্স, পুরো প্রশ্নটাই আমরা লিখে নিয়েছি। কি পারবা না? অ্যারিস্টটল মানুষকে কেন সামাজিক জীব বলেছে? তাহলে আমরা বললাম, আবার শোনো, বারবার শোনো, এগুলো নিজের থেকে ধারণ করো। অ্যারিস্টটল কলস আ ম্যান, অ্যারিস্টটল একজন মানুষকে ডেকেছে, নেম দিয়েছে আ সোশ্যাল অ্যানিম্যাল, সামাজিক জীব হিসাবে। কেন? বিকজ ম্যান ইজ আনএবল টু লিভ অ্যালোন, মানুষ সমাজে একাকী থাকতে পারে না। বুঝতে পেরেছো? সো ফর দিস রিজন দ্য সিক কোম্পানি, তারা সঙ্গী সাথী খোঁজে, অ্যান্ড এস্টাবলিশেস, প্যাসেজ থেকে উপরে ফার্স্ট প্যারা থেকেই, এস্টাবলিশেস রিলেশনশিপ ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। দাস, আর এভাবেই এখান থেকে এবার নিয়েছি, দ্য ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ ইন হিউম্যান লাইফ ইজ গ্রেট, ইজ ইমেন্স, ইজ হিউজ, ব্যাপক, ইজ ট্রিমেন্ডাস। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্ন আসি। হাউ ডু রিলেশনশিপ এনকারেজ পিপল টু ডু বেটার ইন এডুকেশন, ওয়ার্ক অর প্রফেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। অর্থাৎ প্যাসেজে একটা লাইন বলেছিল, সেই লাইনটা আমরা কোথায় পাচ্ছি একটু দেখে আসি। প্যাসেজের যে লাইনটা ছিল সেটা আমরা আসলে পাচ্ছিটা কোথায়, দেখে আসো। এখানে দেখো বলা হচ্ছে, এই জায়গাতে যদি দেখো, মানুষের যে ওই সম্পর্ক মানুষকে ইন্সপায়ার করে টু ডু ওয়েল ইন এডুকেশন, ইন ওয়ার্ক প্লেস, অথবা ইন আ প্রফেশন, যে কোনো প্রফেশন দ্যাট হি পারসিউ, সে যে প্রফেশনেই থাকুক না কেন। সো এইটাকে আমাদের প্রশ্ন এসেছে যেখানে, এখান থেকে আমরা প্রশ্নটা পেয়েছি যে হাউ ডু, কিভাবে রিলেশনশিপ মানুষকে এনকারেজ করে শিক্ষাতে ভালো করতে, কর্মে ভালো করতে, অথবা সে যা প্রফেশন করে সেটা কিভাবে। বইতে বলেছে মানুষের এইগুলোতে, অর্থাৎ রিলেশনশিপ মানুষকে এভাবে এনকারেজ করে, কিন্তু কিভাবে করে এই কথা কিন্তু টেক্সটে বলে নাই। তো তখন আমরা একটা সাজাইছি, এইটুকু নিয়েছি। দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজের মতে আমরা এখান থেকে নিয়ে আসছি, রিলেশনশিপ প্রোভাইড ইমোশনাল সাপোর্ট দিচ্ছে অ্যান্ড মিনিং নেসেসারি টু ইন্সপায়ার পিপল। ভালো করে বুঝো, এই কনসেপ্ট না বাদ দিতে পারো। আবার দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুসারে রিলেশনশিপ প্রোভাইড, কিভাবে দিচ্ছে এটা কিন্তু বইতে নেই, বইতে আছে এইটুকু দিচ্ছে, এটা আমরা বই জানিয়েছে, টেক্সট বই আমাদের জানাইছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে, কিভাবে, হাউ ডু রিলেশনশিপ এনকারেজ পিপল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তখন আমরা বলছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রিলেশনশিপ প্রোভাইড দিচ্ছে, কি দিচ্ছে? মেন্টাল সাপোর্ট দিচ্ছে, ইমোশনাল সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট। কেন দিচ্ছে? টু ইন্সপায়ার পিপল, লোকদেরকে ইন্সপায়ার করতে। কেন ইন্সপায়ার করবে? বারবার উদ্দেশ্য হলে টু এক্সেল ইন দেয়ার একাডেমিক,
এডুকেশনকে বলেছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফে। তাহলে প্রথম অংশটুকু পারবে না। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে রিলেশনশিপ প্রোভাইড মেন্টাল সাপোর্ট, মানুষকে মেন্টাল সাপোর্ট দিচ্ছে। কেন দিচ্ছে? আমি মাসটুকু বাদ দিছি, আমি ভাষা নাম একটু কঠিন হয়ে গেছে একটু, তাই না? দরকার নাই, আমরা বলতেছি আবার শোনো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে রিলেশনশিপস প্রোভাইড করতেছে মানুষকে, কি প্রোভাইড করতেছে? মেন্টাল সাপোর্ট। কেন? টু ইন্সপায়ার পিপল। কেন? টু এক্সেল। আমরা বলি না হি ইজ এক্সেলস ইন ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্সে দক্ষ। টু এক্সেলস ইন দেয়ার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফ, পড়াশুনো এবং কর্মজীবনে দক্ষতার জন্য। আমরা এবার দেখি, বাই প্রিভেন্টিং লোনলিনেস, একাকিত্বতাকে কে প্রতিরোধ করে? রিলেশনশিপ। দিস বন্ডস, অর্থাৎ সম্পর্ক যে বন্ডটা, ক্রিয়েট আ স্টেবল ফাউন্ডেশন, একটা স্থির ভিত্তি আনে মানুষের জীবনে। দ্যাট মোটিভেটস ইন্ডিভিজুয়াল টু পারসিউ দেয়ার গোলস উইথ গ্রেট পারপাস। কি লিখতে পারবে না? আবার শোনো, বলেছে হাউ ডু রিলেশনশিপ এনকারেজ পিপল, কিভাবে রিলেশনশিপ মানুষকে এনকারেজ করে, এটা প্যাসেজ অনুসারে লেখো। এইখান থেকে নিয়েছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে রিলেশনশিপ প্রোভাইড মেন্টাল সাপোর্ট। কেন? টু ইন্সপায়ার পিপল, মানুষদেরকে উৎসাহিত করতে। কেন উৎসাহিত করবে? টু এক্সেল ইন দেয়ার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফ। বাই প্রিভেন্টিং লোনলিনেস, প্রথমে ফ্রেজ এনেছি, এই একাকিত্বকে প্রতিরোধ করে এই রিলেশনশিপ মানুষকে দিচ্ছে একটা স্টেবল ফাউন্ডেশন, দ্যাট লিড, যা মানুষকে চালিত করে কোথায়? টু পারসিউ দেয়ার গোলস, তাদের লক্ষ্যকে পারসিউ করার জন্য, এবং গ্রেট পারপাসেস, উইথ গ্রেট পারপাসেস। পারবা না? বলো। না পারার তো কিছু নাই। আবার শোনো, এই লেখাটাকেই দেখো আমার মতো করে ফেলেছি। এটা তো আমি নিজে লিখেছিলাম একটা ভাবে, আবার এখন আলোচনা করতে যে আবার চেঞ্জ হয়ে গেছে। এটাই ইংরেজি, ভেতর থেকে আসতে হবে। এটাকেই বলা হচ্ছে ইনস্টিংক্ট, ভেতর থেকে আসবে। ন্যাচারাল টেন্ডেন্সি, যেটা একটু আগে তুমি এমসিকিউতে একটা পেলে, যে ইনস্টিংক্ট বলতে কি বোঝায়? ন্যাচারাল টেন্ডেন্সি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুসারে রিলেশনশিপ প্রোভাইড করতেছে। কি প্রোভাইড করতেছে? মেন্টাল সাপোর্ট, মানসিক যে সমর্থন। কি জন্য? টু এনকারেজ পিপল, মানুষকে উৎসাহিত করার জন্য। টু ইন্সপায়ার পিপল, কিসের জন্য? টু এক্সেল ইন দেয়ার একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফ। বাই প্রিভেন্টিং লোনলিনেস, একাকিত্বকে প্রতিরোধ করে। একাকিত্ব আসতেছে, রিলেশনশিপ সেটাকে ঢাল হিসাবে ঠেকাচ্ছে। এই জন্য বলতেছি বাই প্রিভেন্টিং লোনলিনেস, একাকিত্বকে দূর করে, প্রতিরোধ করে, রিলেশনশিপ গিভস আ ম্যান, মানুষকে দিচ্ছে আ স্টেবল ফাউন্ডেশন, একটা স্থির ভিত্তি। দ্যাট লিডস টু পিপল, যা মানুষদেরকে লিড করতেছে কোন দিকে? টু দ্য পিনাকল অফ সাকসেস, সফলতার দিকে। উইথ গ্রেট পারপাস। দেখো আবার বোধহয় কি বলে ফেললাম? উইথ পিনাকল অফ সাকসেস, ভেতর থেকে চলে আসছে, সফলতা চূড়াই নিতে যে। বুঝতে পারতেছ না? ওকে, আমরা প্যাসেজে চলে আসি। দেখো, খেয়াল করো, সেকেন্ড প্যারাতে আসি। তাহলে প্রথম প্যারার আলোচ্য বিষয় সম্পর্ক কেন করে মানুষ। আমরা যদি সামারি লিখতাম, তাহলে প্রথম প্যারা সমান এইটুকু বলতাম, আনলাইক আদার অ্যানিমালস, অন্যান্য প্রাণীর মতোই, ম্যান ওয়ান্টস টু সিক কোম্পানি অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপ ফর হিজ এক্সিস্টেন্স অ্যান্ড ইন্সপাইরেশন। প্রথম লাইনে এইটুকু বলে দিতাম। সেকেন্ড প্যারাতে কি বলছে? রিলেশনশিপস আর ডিফারেন্ট কাইন্ডস। তোমাকে বুঝতে হবে যে প্যাসেজে কি কি আলোচনা হয়েছে। এইখানে মানুষ কেন সম্পর্ক স্থাপন করে, এটা এইখানে বুঝতেই পারতেছি। কাইন্ডস তার মানে এই প্যারার আলোচ্য বিষয় হচ্ছে প্রকারভেদ। সম্পর্ক কত প্রকার, আমরা তখন সামারি আসলে লিখে দেব, দেয়ার আর মেনি কাইন্ডস অফ রিলেশনশিপ। অনেক ধরনের সম্পর্ক আছে, সাচ অ্যাজ ফ্যামিলিয়াল, কিছু সম্পর্ক পারিবারিক, কিছু সম্পর্ক ইন্টিমেট, অন্তরের, ফর্ম বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যা রক্তীয় সম্বন্ধ অথবা বৈবাহিক সম্বন্ধ। Some are social like that ones we have with friends, and some are made in schools where we form close bonds with classmates and teachers. Relationship can also be fostered, লালিত হয়। ফস্টার মানে ধারণ করা, লালন করা। কোথায় লালন করে? কোথায়? কর্মক্ষেত্রে। which may quickly change from professional to social. বুঝতে পারছো? তোমার অফিসে যে সম্পর্কটা হয়েছে সেটা কেমন সম্পর্ক? প্রফেশনাল। ফ্রম আর টু, ক্লিয়ার?
ফ্রমের পরে যা বসবে টু এর পরে দেখো অ্যাডজেক্টিভ, টু এর পরেও অ্যাডজেক্টিভ। তাহলে ধরো তোমার অফিসের কলিগ কি হচ্ছে, অফিস থেকে তার সাথে সম্পর্ক হয়েছে, হঠাৎ করে শুক্রবার একদিন তোমার বাসায় চলে আসলো, বলবে যে ধরো ভাই এই পথ দিয়েই যাচ্ছিলাম, আসলাম, মূলত তোমার বাসার উদ্দেশ্যেই আইসে, একটা ঢং করবে। ওই যে বাসায় আসা শুরু হলো, তাহলে সম্পর্কটা হয়েছিল কোথা থেকে? তোমার ওয়ার্ক প্লেস থেকে, অর্থাৎ প্রফেশনাল। বাসায় আসা শুরু হলে সেটা সামাজিক সম্পর্কে চলে গেল। তাহলে আমরা কি পাচ্ছি? সম্পর্ক কোথায় উৎপত্তি হয়? দেয়ার আর ম্যানি কাইন্ডস অফ রিলেশনশিপ সাচ অ্যাজ ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট। এই সম্পর্ক, এই যে রিলেশনশিপ ফস্টার্ড, লালিত হচ্ছে বা চেরিস্ট কোথা থেকে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, ক্লাব, মসজিদ, মন্দির, কবর জিয়ারত করতে যেও মানুষের প্রেম হয়ে উঠেছে, এমন সব উপন্যাস আমি পড়েছি। তাহলে তুমি কি সামারি যখন লিখবা তখন কি এই যে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, ওয়ার্ক প্লেস, অফিস, আদালত এসব লিখতে পারবা? এগুলো কি ডিফারেন্ট? আমার যেমন সবচেয়ে বেশি সম্পর্ক উত্থাপন হয়েছে, আমার সম্পর্ক সবচেয়ে বেশি চায়ের দোকান থেকে, সবচেয়ে বেশি, কারণ আমি জীবনে বহুত চায়ের দোকানে সময় দিয়েছি। তাহলে সম্পর্কের উদ্ভব হচ্ছে কোথা? চায়ের দোকান একটা কি তুমি কি সামারিতে লিখতে পারবা? টি স্টল না, এগুলো সব সামাজিক সঙ্গ। তাহলে তুমি বলবা দেয়ার আর ম্যানি কাইন্ডস অফ রিলেশনশিপস আর সাচ অ্যাজ ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, অ্যান্ড দিস কাইন্ডস অফ রিলেশনশিপ আর ফর্মড কোথা থেকে, আর মেড কোথা থেকে? ফ্রম দ্য ডিফারেন্ট সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন সামাজিক সংঘ হতে সম্পর্কের উদ্ভব হয়। তাহলে এই প্যারার আলোচ্য বিষয় হচ্ছে এটা, স্পষ্ট? এবার বলছে দেয়ার আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড, এটাও সম্পর্কের প্রকারভেদের মধ্যেই পড়ে, অর্থাৎ ওই প্যারারই শেষ অংশ। বিটুইন চিলড্রেন অ্যান্ড দ্যার টয়েস, বাচ্চাদের সাথে খেলনার একটা সম্পর্ক হয়, দ্যাট দে ক্যান নট পার্ট উইথ। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে প্রশ্ন এসে পার্ট এখানে কোন পার্টস অফ স্পিচ, মডেলের পরে ভার বসে, ঠিক আছে? অর্থাৎ এই সম্পর্কগুলো এড়ানো যায় না। অল দিস রিলেশনশিপ কিপ আস ক্লোজ টু ইচ আদার, আর সকল সম্পর্কই আমাদের একে অন্যকে কাছে আনে, অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ অ্যান্ড অ্যাফেকশন। তার মানে এই যে সমর্থনের কথা বলতেছে, ভালোবাসার কথা বলতেছে, স্নেহের কথা বলতেছে, যখন সামারি লিখবা এই তিনটা শব্দকে আমরা বলবো হিউম্যান কোয়ালিটিস। হিউম্যান কোয়ালিটিস, খেয়াল করো। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, এইবার এই প্যারার আলোচ্য বিষয় কি? সম্পর্কের প্রয়োজনীয়তা। কেমনে বুঝলাম এটা? বলতেছে যার কোনো পরিবার নেই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সেই তো যন্ত্রণার ব্যথা বুঝে। তার মানে তার কাছেই সম্পর্কের গুরুত্ব। তোমার আমরা এটা বুঝতে পারবো না, কারণ আমাদের ফ্যামিলি রয়েছে, কিন্তু যার কেউ নেই সেই বুঝে সম্পর্কের গুরুত্ব কি। তার মানে এই আলোচ্য অংশের মধ্যে সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। দেখি কতটুকু পর্যন্ত হয়েছে সেটা ফাইন্ড আউট করবা। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার, তার সাথে হাসি কান্নার কেউ নেই। হোয়েন উই শেয়ার আওয়ার জয় উইথ সামওয়ান, যখন আমরা কারোর সাথে আমাদের আনন্দ ভাগাভাগি করি, ইট সিম্পলি রিডাবলস, এটি দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড হোয়েন উই সাফার আ লস অ্যান্ড সামওয়ান শেয়ার আওয়ার সরো, এবং যখন আমরা কারোর সাথে আমাদের দুঃখকে শেয়ার করি, ইট লেসেন, লেসেন মানে কি বলো? কমে যাওয়া, ডিমিনিশ, অ্যাবলিশ। তার মানে আনন্দ শেয়ার করলে রিডাবল হয়, দুঃখ শেয়ার করলে কি হয়? কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, আর এভাবেই আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্ক দরকার। টু বিল্ড রিলেশনশিপ, এইবার তার মানে সম্পর্কের গুরুত্বটা আসলে এই পর্যন্ত ছিল না, এই পর্যন্ত ছিল। এবার এখান থেকে নতুন কথা বলেছে, সেটা কি? টু বিল্ড রিলেশনশিপ উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। তার মানে সম্পর্ক স্থাপনের জন্য কি দরকার? একে অন্যের মধ্যে আটমোস্ট গুড ফেইথ দরকার, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার, লাভ দরকার, আর কি দরকার? এরপরে বলতে উই ক্যান নট বি সেলফিশ। আচ্ছা, সেলফিশ হওয়া যাবে না, পজেসিভ হওয়া যাবে না, ডমিনেটিং করলে প্রেম টেম টিকে না আসলে, বুঝতে পারছো না? ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান্ড ইফেক্টিভ, আমরা যদি একটি কার্যকরী সম্পর্ক স্থাপন করতে চাই, এখান থেকে প্রশ্ন হতে পারে যে কার্যকরী সম্পর্ক স্থাপনের জন্য কি দরকার আসলে। তো আমরা এইভাবে লিখবো, ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ উই হ্যাভ টু নারিশ, আমাদেরকে অবশ্যই চর্চা করতে হবে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, এবং উই মাস্ট বি অ্যাভয়েড, আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে সেলফিশনেস অ্যান্ড পজেসিভনেস। এখানে নাউন করে দিব, সেলফিশনেস অ্যান্ড পজেসিভনেস, বুঝতে পারছো? তাহলেই কার্যকরী সম্পর্ক হবে। কিন্তু আমরা দেখতেছি অফেন উই সি পিপল কোয়ারেলিং, একে অন্যের সাথে ঝগড়া করতেছে, ঠিক আছে, মারামারি করতেছে উইথ ইচ আদার,
এবং হুইচ অনলি ব্রিংস দ্য মিজারি, যা শুধু যন্ত্রণাকেই ডেকে আনে। আমরা প্যাসেজটি পড়লাম আসলে, এবার আমরা করে ফেলি, দুটো সলভ করেছিলাম। হুইচ রিলেশনশিপ ইজ ডেসক্রাইবড অ্যাজ ইনিশিয়ালি ফর্মাল বাট ক্যাপাবল অফ বিকামিং পার্সোনাল। তার মানে ওয়ার্ক প্লেস থেকে যে সম্পর্কটা তৈরি হয়েছিল, বুঝছো, সেই সম্পর্কটা চলে যাবে কোথায়? সামাজিক, সোশ্যাল, অর্থাৎ প্রফেশনাল টু সোশ্যাল। কোথায় সেটা? ওয়ার্ক প্লেস রিলেশনশিপ। এটা খুব দ্রুতই চলে যায় পার্সোনালের দিকে, বুঝতে পারছো না? অফিস কলিগদের সাথে একসাথে চলতে চলতে, যেহেতু কর্মজীবনের অধিকাংশ সময়ই তো এদের সাথেই কাটবে, তুমি যে কাজ করবা তাদের সাথেই কাটবে, বাসার লোকজনের সাথে এত আর হয় না সম্পর্ক। তখন তোমাকে ওয়ার্ক প্লেস রিলেশনশিপই পার্সোনাল রিলেশনশিপ হয়ে যাবে, যেটা প্যাসেজে বললো কিন্তু, তাই না? এবার খেয়াল করো, দ্য এক্সপ্রেশন রিডাবল জয়েস মানে আনন্দকে বাড়িয়ে দিচ্ছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ডিসঅ্যাপিয়ার না, ডিসঅ্যাপিয়ার না, ইনক্রিজ হোয়েন শেয়ার, যখন তুমি তোমার আনন্দকে শেয়ার করবা তখন এটা বেড়ে যাবে, ঠিক আছে, রিডাবল হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ ক্যান নট বি বিল্ড উইদাউট ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। বুঝতে পারছো না? ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ইজ কল্ড আটমোস্ট গুড ফেইথ। সামারি যখন লিখবা তখন ছোট করে নেবা, আটমোস্ট গুড ফেইথ, অথবা যেটাকে আমরা বলি পারস্পরিক বিশ্বাস, সদিশ্বাস, এমন অর্থে বসে। আচ্ছা, আমরা দুটো প্রশ্ন সলভ করেছিলাম। এবারে প্রশ্ন, হাউ ডাজ শেয়ারিং হ্যাপিনেস অ্যান্ড সরো অ্যাফেক্ট এ পারসনস ইমোশনাল হেলথ? হাউ ডাজ শেয়ারিং হ্যাপিনেস এবং সরো, অর্থাৎ সুখ এবং দুঃখকে শেয়ার করলে মানব জীবনে কি প্রভাব পড়ে সেটা বলছে। তুমি প্যাসেজে কিন্তু পড়েছো, সুখ এবং দুঃখ, সুখ শেয়ার করলে বাড়ে, দুঃখ শেয়ার করলে, এই কথাটুকুই আমরা লিখব। তাহলে আমরা এখান থেকে হাউ ডাজ, ডাব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হয় সাবজেক্ট, তারপরে হয় ভার্ব, এই যে। তাহলে সাবজেক্টকে নাও, সাবজেক্ট হচ্ছে কি? শেয়ারিং হ্যাপিনেস অ্যান্ড সরো। লেখা শিখতে হয়, বুঝছো? শেয়ারিং হ্যাপিনেস, শেয়ারিং হ্যাপিনেস অ্যান্ড সরো। এই যে এটা কি হচ্ছে, এখান থেকে এবার ভার্ব আনো। তাহলে দেখেছো কি হলো? ভার্বের আইএনজি ফ্রম দিয়ে শুরু হয়েছে, জেরার্ন ফ্রেজ, এটা জেরার্ন ফ্রেজ। জেরার্ন ফ্রেজের পরে ভার্বটি হবে সিঙ্গুলার, তাহলে অ্যাফেক্টের সাথে এস করো। অ্যাফেক্টস, কাকে অ্যাফেক্টস করছে? এই যে এ পারসন, আগে বলো কেমন ভাবে অ্যাফেক্টস করছে? ব্যাপকভাবে। পারসন ইমোশনাল হেলথ, অর্থাৎ একজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যকে প্রভাব ফেলে কিভাবে? ব্যাপকভাবে, গ্রেটলি। ফুল স্টপ। এবার হচ্ছে হাউ, কিভাবে ফেলে। তো ওই যে যখন আমরা দুঃখকে শেয়ার করি তখন দুঃখ কমে যায়, আনন্দকে শেয়ার করি। দেখো, হোয়েন আ পারসন, যখন, যেহেতু পারসনই মূল, পারসন ছেলে নামে কিছুই বলেনি। হোয়েন আ পারসন, যখন একজন ব্যক্তি শেয়ার্স করে হিজ অর হার, কি প্রথমে হ্যাপিনেস, তখন এটি দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? হিজ অর হার হ্যাপিনেস কার সাথে শেয়ার করবে? উইথ সামওয়ান, যে কারোর সাথে যখন তার সুখকে শেয়ার করবে তখন ইট রিডাবলস, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? এবার দুঃখ, তাহলে আরেকটি টপিকস লিখতে হলে অন দ্য আদার হ্যান্ড নিয়ে আসবা। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, ঠিক আছে? হোয়েন, এটাই নিয়ে নাও, হোয়েন আ পারসন, তো লেখা সহজ হবে, নিজের লেখা সহজ হয়। শেয়ার্স হিজ অর হার সরো, যখন তার দুঃখকে শেয়ার করবে উইথ সামওয়ান, ইট কি হয়ে যাবে? লেসেন, ইট অ্যাবলিশেস, বিলুপ্ত হয়ে যাবে বা কমে যাবে, ঠিক আছে? কনসেপ্ট হচ্ছে এরকম। আর এভাবেই দাস কানেক্টরসে বসাও না, শেয়ারিং জয় অ্যান্ড সরো, আনন্দ এবং দুঃখ, হেল্পস আ পারসন, একজন মানুষকে সাহায্য করে কি করতে? টু রিমেইন
রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইমোশনালি আবেগগত বা মেন্টালি, ইমোশনালি সাউন্ড, আবেগগতভাবে মানসিকভাবে সুস্থ রাখতে সহায়তা করে। এটা হচ্ছে আমাদের লেখা। এই যে সাবলীলভাবে লিখতে পারাটা, ঠিক আছে, সাবলীলভাবে লিখতে পারাটা এটা তোমাকে শিখতে হবে। এটা এই সময়ের মধ্যে ফার্স্ট পেপার ক্লাস কিন্তু টাইম নিয়ে দেখবে। আমি বারবার বলতেছি, রাত 11টার সময় বসবে ইংরেজি, সারাদিন তুমি অন্যান্য সকল সাবজেক্ট পড়ো, যারা এখনো পড়ো নাই, অনেক নতুন কথাবার্তা ইংরেজিকে একেবারে ভেঙে ভেঙে বলা হচ্ছে, বুঝতে পারছো? পরের অংশে চলে আসো। হোয়াট ডাজ দ্য ভ্যারাইটি অফ রিলেশনশিপস, তার মানে এই যে মেনশন ইন দ্য প্যাসেজ, কি কি রিলেশনশিপ তুমি তো জানোই, ফ্যামিলিয়াল, ইন্টিমেট পড়েছো। রিভিল অ্যাবাউট হিউম্যান ইমোশনাল নিডস, আচ্ছা কোন কোন ধরনের, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যদি দেখো কিভাবে সাজানো হচ্ছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব, প্রশ্নবোধক বাক্য বুঝতে হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড অক্সিলিয়ারি, এর পরেই থাকে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ভ্যারাইটি অফ রিলেশনশিপস, এটা হচ্ছে সাবজেক্ট, বুঝতে পারছো? এইটা সাবজেক্ট। আর ভার্ব কোনটা? এইটা হচ্ছে ভার্ব, মাঝখানের এটা পার্টিসিপল ফ্রেজ, বুঝতে পারছো? এটাই তো আমি প্রতিদিন আমার পত্রিকার ক্লাসগুলো যদি তোমরা দেখো, এটাই আমি প্রতিদিন দেখাই, পার্টিসিপল ফ্রেজ প্রতিদিন। তাহলে আমরা এভাবে লিখে ফেলতে পারি, সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত নিয়ে নিই। The variety of relationships mentioned in the passage, এবার ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, রিভেলস প্রকাশ করে। এবার ভার্ব কিন্তু কি হলো? সিঙ্গুলার, রিভেলস প্রকাশ করে। কি প্রকাশ করে? দ্যাট দিয়ে নতুন সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতেছে, ঠিক আছে? কনসেপ্টটা বুঝো কিন্তু। রিভেলস দ্যাট হিউম্যানস, মানুষ কি করে, ন্যাচারালি, খেয়াল করো, মানুষ প্রকৃতিগতভাবেই, কনসেপ্টটা বুঝো, নিডস মানুষের প্রকৃতিগতভাবেই প্রয়োজন, কি প্রয়োজন? সঙ্গী সাথী প্রয়োজন, কোম্পানি, তুমি নিজের থেকে বোধ করো, প্রেম দরকার, লাভ, ঠিক আছে, এবং স্নেহ মমতা দরকার, অ্যান্ড অ্যাফেকশন, প্রশ্নটা বুঝো। হোয়াট ডাজ কি, দ্য ভ্যারাইটি অফ রিলেশনশিপ, প্যাসেজে উল্লেখিত অনেক ধরনের রিলেশনশিপের কথা বলছে, ফ্যামিলিয়াল, ইন্টিমেট, সোশ্যাল, স্কুল থেকে হচ্ছে, এরা কি প্রকাশ করে? হিউম্যান ইমোশন নিডস, মানুষের ইমোশনাল নিড কি? মানুষের ইমোশনাল নিড হচ্ছে সঙ্গী সাথী, মানুষের ইমোশনাল নিড হচ্ছে প্রেম, মানুষের ইমোশনাল নিড হচ্ছে অ্যাফেকশন এবং স্নেহ, সেটার কথাবার্তা আমরা বলেছি। এই পর্যন্তই আমরা নর্মালি উত্তর পেয়ে গেছি। এগুলো ছাড়া খেয়াল করো, আর একটু লিখতে পারি আমরা, উইদাউট এগুলো ছাড়া, গেটিং দিস, অনেকগুলো না, একটা দুইটা তিনটা, তাহলে TACAC প্রথম অংশ ফ্রেজ, এগুলো ছাড়া দে ক্যান নট, তারা পারে না, কি পারে না? রিমেইন, থাকতে পারে না, কোথায় বলো? মানসিকভাবে স্বাভাবিক থাকতে পারে না, ইমোশনালি ব্যালেন্সড, ঠিক আছে, এবং স্বাভাবিক থাকতে পারে না। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার দেখো, হোয়াট প্রবলেমস অ্যারাইজ ইন রিলেশনশিপ হোয়েন ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আর অ্যাবসেন্ট, কোন ধরনের সম্পর্ক, ভালো করে বুঝো, কোন ধরনের, হোয়াট প্রবলেমস, কোন সমস্যা, অ্যারাইজ মানে উত্থান হয় সম্পর্কে, যখন ট্রাস্ট এবং রেসপেক্ট থাকে না। তখন আমরা তাহলে শুরু করি যে একটা কার্যকরী সম্পর্ক স্থাপনে ট্রাস্ট এবং রেসপেক্ট গুরুত্বপূর্ণ। যখন এটি থাকবে না, দেন আমরা এভাবে লিখবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি,
একটি কার্যকরী সম্পর্কে দেখো খেয়াল করো, ধরো আমরা বললাম এভাবে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, পারস্পরিক বিশ্বাস এবং রেসপেক্ট সম্পর্কের মূল ভিত্তি, আর দা কি বলবো, আর দা জীবন। মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আর দ্য ফাউন্ডেশন, ভিত্তি, ফাউন্ডেশন, বুঝছো? কিসের ভিত্তি? অফ ট্রু অ্যান্ড মিনিংফুল রিলেশনশিপ, সত্যিকারের ট্রু অ্যান্ড মিনিংফুল রিলেশনশিপস, অ্যান্ড মিনিংফুল রিলেশনশিপস। এটা দরকার, প্রশ্ন কিন্তু এটা না, এগুলো না থাকলে কি হবে সেটি হচ্ছে প্রশ্ন। সো ওই যে দ্য অ্যাবসেন্স, খেয়াল করে ফেলো, দ্য অ্যাবসেন্স অফ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, ট্রাস্ট এবং রেসপেক্টের অনুপস্থিতি, ঠিক আছে? কি লিখবো আমরা? আমরা বলেছি মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আর দ্য ফাউন্ডেশন অফ ট্রু অ্যান্ড মিনিংফুল রিলেশনশিপ, কার্যকরী সম্পর্কে, ঠিক আছে? আমরা এটাকে ফ্রেজ বানাই, সো দা দিলে ভার্বটার লাগবে, সহজ করে। ইন অ্যাবসেন্স অফ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, কমা দিয়ে দাও, এখানে একটা কমা দিয়ে দাও। ইন অ্যাবসেন্স অফ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট, ট্রাস্ট এবং রেসপেক্টের অনুপস্থিতিতে ট্রু অ্যান্ড স্ট্রং রিলেশনশিপ ক্যান নট বি, ট্রু অ্যান্ড স্ট্রং relationship cannot be passive build up, কখনোই বিল্ড আপ হতে পারে না, ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট প্রবলেমস, কি ধরনের সমস্যা হবে? একদমই বিল্ড আপই হবে না, এটাই আমরা কনসেপ্টে লিখে দিতে পারি। এই হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। আমরা দেখে আসি আমাদের ফ্লো চার্ট কি। অনেকেই ফ্লো চার্ট লিখতে পারো না, আমরা এখানে আলোচনা করি হাউ টু রাইট আ ফ্লো চার্ট। ভালো করে বুঝো, হাউ টু রাইট আ ফ্লো চার্ট, কিভাবে একটি ফ্লো চার্ট লিখতে হবে, খুব মনোযোগ দিও। প্রথমত তোমাকে প্রশ্নের মধ্যে শোয়িং কথাটি কোথায় লেখা আছে সেটা দেখবা। শোয়িং, মেনশনিং, হাইলাইটিং, এই কথাগুলো কোথায় লেখা আছে সেটা দেখবা। এরপরেই কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? থাকবে, ওকে? তাহলে আমরা দেখে আসি আমাদের প্রশ্ন কোথায়। এই শোয়িং এর পরে কি আছে, এই দেখো শোয়িং। তাহলে প্রশ্ন হচ্ছে এটা, জেরিস অ্যাক্টিভিটিস, দেখাও যে জেরির কর্মকাণ্ড, কোন কর্মকাণ্ড? দ্যাট প্রুভ, যে কর্মকাণ্ড প্রমাণ করে তার অ্যাফেকশন রয়েছে টু দ্য অথরেস, লেখিকার প্রতি তার স্নেহ রয়েছে, কৃতজ্ঞতা রয়েছে, সেটি দেখাও। অর্থাৎ তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে তুমি দেখাও যে, অর্থাৎ যখন প্রশ্নের মধ্যে প্রথমত প্রশ্ন পড়বা, ওই শোয়িং এর পরে যা থাকে সেটি হচ্ছে প্রশ্ন। তো শোয়িং এর পরে কি লেখা রয়েছে সেটি প্রশ্ন, সেটাকে খুব দারুণভাবে অনুবাদ করতে হবে, না হলে হবে না। দেখাও যে জেরিস অ্যাক্টিভিটিস, জেরির কর্মকাণ্ডগুলো দেখাও, দ্যাট প্রুভ, যা প্রমাণ করে, হিজ অ্যাফেকশন, তার স্নেহ, কার প্রতি? অথরেস, লেখিকার প্রতি তার যে একটা মনোবৃত্তি রয়েছে, মানবিক টান রয়েছে, অনুভূতি রয়েছে, সেটা এমন সব কর্মকাণ্ডগুলো দেখাও, সেইগুলো বের করবা। ক্লিয়ার? এরপরে দেখবা প্রথম বক্সটা আসলে কি আছে। কাটিং উডস ফর দ্য অথরেস এভরিডে, এর মধ্যে দেখো কোনো ভার্ব নেই, তাহলে এটি একটি ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে এটি কোন ফ্রেজ, বুঝতে পারছো? এই ফ্লোচার্ট লেখা হয় সাধারণত দুটো ফ্রেজ 95% ক্ষেত্রে, একটি হচ্ছে নাউন ফ্রেজ, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ, এইটাকে ফাইন্ড আউট করতে হবে। নাউন ফ্রেজ কিভাবে তৈরি হয়? ভার্বের আইএনজি ফর্ম দিয়ে
অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে তৈরি হয়? ভার্বের আইএনজি ফর্ম দিয়ে, কিন্তু এইখানে একটা নাউন থাকবে যে নাউনটি একে মডিফাই করবে। যেমন ধরো এভাবে, আমরা ধরো বললাম, কনসেপ্টটা বুঝো, ঠিক এরকম ভাবে থাকবে, অর্থাৎ রানিং ট্রেন, অর্থাৎ ট্রেনকে মডিফাই করছে, চলন্ত ট্রেন, এমন। নাউন ফ্রেজ ভার্বের নাউন অথবা প্রোনাউন দিয়ে শুরু হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়। ভালো করে বুঝো। নাউন ফ্রেজ টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু হয়। নাউন ফ্রেজ আর্টিকেল দিয়ে শুরু হবে এবং নাউন দিয়ে শেষ হয়। অ্যাডজেক্টিভ ফ্রেজ হ্যাভিং এর পরে ভার্বের থার্ড ফর্ম দিয়ে শুরু হয়। অর্থাৎ এই তিনটা ভাবে, এই চারটা ওয়েতে সাজানো যেতে পারে। তো আমাদের যে প্রশ্ন এসেছে সেটা দেখি। কাটিং উড, আচ্ছা কাটিং উড আমাদের মনে হচ্ছে ভার্বের আইএনজি ফর্মের পরে, দেখি এটা অ্যাডজেক্টিভ হয়েছে কিনা। কাটিং উড। রানিং ট্রেন, খেয়াল করো, রানিং ট্রেন এমন যদি তোমার মাথায় আসে, প্রশ্নে যদি থাকে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্মের পরে একটা নাউন আছে, ভার্বের আইএনজি ফর্মের পরে একটা নাউন আছে। ধরো আমি বললাম বার্কিং ডগ, ঠিক আছে। ধরো আমি বললাম ওয়াকিং স্ট্রিট। একটু চিন্তা করো, তখন তুমি কি করবা? এই সিকোয়েন্সটা সাজাবা। প্রথমে নাউন আনবা, তারপরে ইজ আনবা, তারপরে ভার্বের আইএনজি ফর্ম আনবা। আনার ফলে দেখবা অর্থপূর্ণ হচ্ছে কিনা। অর্থ হলে এই ভার্বের আইএনজিটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর অর্থ না হলে জেরান্ড হবে বা নাউন হবে। দেখো একটু এখান থেকে নিয়ে আসি। ওয়াকিং স্ট্রিট, দেখো সাজাই, স্ট্রিট ইজ ওয়াকিং, রাস্তা হাঁটছে, অর্থ হয় নাই, তাহলে এই ওয়াকিং স্ট্রিট এটি নাউন ফ্রেজ। আবার এটা ডগ ইজ বার্কিং, কুকুর ডাকছে, দারুণ শব্দগুচ্ছ, বাক্য হয়েছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ট্রেন ইজ রানিং, ট্রেন চলছে, দারুণ, তার মানে এটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। উড ইজ কাটিং, কাটছে না, নিজে কাটতে পারে না, এটি নাউন ফ্রেজ, অর্থ হচ্ছে না। ওকে, তুমি বলতেছো ট্রেন তো ভাই নিজে চলতে পারে না, কিন্তু ন্যাচারালি কথাটা ওইভাবে হয় না। পত্রিকাতে বলছে চলন্ত ট্রেনে কাটা পড়ল যুবকের প্রাণ, এমন লিখবে না। ড্রাইভার কর্তৃক চালানো ট্রেনে, এমন কিন্তু লিখবে না। বুঝতে পারছো না? ভাষাগতভাবেই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটা একটা নাউন ফ্রেজ পেয়েছি, আমরা বাকি তথ্যগুলো নাউন ফ্রেজেই লিখব, স্পষ্ট, ভার্বের আইএনজি দিয়ে। তাহলে জেরি সেই সমস্ত কর্মকাণ্ডগুলো দেখব যেগুলো দিয়ে লেখিকার প্রতি জেরির যে একটা অ্যাফেকশন আছে সেটা প্রকাশ পাচ্ছিল। বুঝতে পারছো? আমরা সেই সকল কর্মকাণ্ড দেখব যেগুলো দিয়ে লেখিকার প্রতি জেরির যে একটা অ্যাফেকশন আছে সেটা প্রকাশ পাচ্ছে। কাটিং উড ফর দ্য অথর ইজ এভরিডে, প্রতিদিনই কাট কাটতো। এখন তুমি বলতেছো কাট কাটার জন্য তো টাকা দিতে হতো না, প্রতিদিনের জন্য আসলে রিক্রুটেড সে ছিল না, ঠিক আছে। তো এটা দিয়ে একটা অ্যাফেকশন বোঝায় যে লেখিকার সাথে যদি একটু দেখা হয়, জন্য ডেইলি সে আসতো। আচ্ছা, এবার আমরা বুঝেছি নাউন ফ্রেজ। এবার তোমাকে সোর্স খুঁজতে হবে, এটা কোথা থেকে নিয়েছে। একদম দেখো ফার্স্ট লাইন থেকে নিয়েছে, কাট মাই উড, এখান থেকে। এরপরে আমি একটু ভিডিওটা সুবিধার জন্য দাগাই রাখছি, তোমাকে খুঁজে বের করতে হবে। ডিড স্মল হেল্পফুল ফেভার্স, লেখিকার জন্য অনেক সাহায্য করত, এটা দিয়েও অ্যাফেকশন বোঝায়। তাহলে ডিডকে তুমি আইএনজি করে দাও, ডুইং করে দাও, সো সেটা আমরা লিখে ফেলি, তাই না? আমরা ডিড স্মল হেল্প আছে, তো লিখে ফেলো ডুইং, 2 নম্বরে এভাবে, ডুইং স্মল হেল্প ফর দ্য অথরেস। ওকে,
আচ্ছা, আমরা এবার দেখি স্টেট টু টক, তার সাথে কথা বলার জন্য থাকতো। কাজ হয়ে গেলে কাজের মানুষ চলে যাবে, কিন্তু সে কথা বলার জন্য অপেক্ষা করতো, থাকতো, স্টে করতো। এটা দিয়ে নির্ঘাত অ্যাফেকশন না থাকলে হওয়ার কথা না। তাহলে আমরা এই কনসেপ্টটা আমরা এইভাবে লিখব, ঠিক আছে? স্টেইং ব্যাক, স্টেইং অপেক্ষা করত, স্টেইং ব্যাক কেন? টু টক কথা বলার জন্য, উইথ কার সাথে? দ্য অথরেস। ক্লিয়ার? তিনটা হলো। এবার দ্য ডে হ্যাড বিকাম কোল্ড, দিনগুলো বেশ ঠান্ডা হয়ে উঠছিল। না, এটা দিয়ে কোনো কিছু না। অ্যান্ড অফেন আই লেট হিম কাম ইনসাইড দ্য কেবিন, আমি প্রায় তাকে কেবিনের মধ্যে আসতে দিতাম। এটা দিয়ে লেখিকার জেরির প্রতি অ্যাফেকশন, কিন্তু আমাদের প্রশ্ন না, জেরির লেখিকার প্রতি অ্যাফেকশন সেটা। সো এই লাইনটা হচ্ছে না। হি উড লাই অন দ্য ফ্লোর ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার, আগুনের সামনে এসে, ঠিক আছে, ফ্লোরে শুয়ে পড়তো। এটা দিয়ে কি জেরির অ্যাফেকশন বোঝায়? না। উইথ ওয়ান আর্মস অ্যাক্রস দ্য পয়েন্টার, একটা বাহু কুকুর ওই তার পয়েন্টার প্যাটকে, পয়েন্টার ডগ পোষা কুকুর প্যাটের উপর হাত দিয়ে শুয়ে থাকতো। না, এটা দিয়ে বোঝাচ্ছে না। অ্যান্ড দে উড বোথ ডজ, এবং আমার পোষা কুকুর এবং জেরি দুজনই ঝিমু ঝিমু, তো ঘুমে ঢলে পড়তেছে, এটা দিয়ে তার অ্যাফেকশন বোঝায় না। অ্যান্ড ওয়েট কোয়াইটলি ফর মি, এবং আমার জন্য অপেক্ষা করতো অধীর আগ্রহে, চাতকের মতো, কখন আমি আসব। কারোর প্রতি অ্যাফেকশন না থাকলে তার জন্য ওয়েট করা সম্ভব হয় না। সো ওয়েটটা তখনই হয় যখন তার প্রতি অ্যাফেকশন থাকে। তাহলে আমরা এখানে লিখব ওয়েটিং কোয়াইটলি টু দ্য অথরেস। ওয়েটিং কোয়াইটলি, অপেক্ষা করত, ঠিক আছে, টু দ্য অথরেস। বারবার পড়ে যেতে হবে, হ্যাঁ, যেখান থেকে শুরু হয়েছে তারপর থেকে পড়া শুরু করে করে লিখবা। 4টা তথ্য হলো, আরো 2টো তথ্য লাগবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা পড়েছি, দেখি। আদার ডেজ, অন্য দিনে, দে র্যান উইথ আ কমন স্ট্যাসি, একই আনন্দ নিয়ে, থ্রু দ্য লরেল বনের মধ্যে দিয়ে দৌড়াতো। এটা দিয়ে কি অ্যাফেকশন বোঝায় লেখিকার প্রতি? না, অ্যাফেকশন বোঝায় না। অ্যান্ড সিন্স দ্য স্টার্স ওয়ার নাও গন, হি ব্রট মি ব্যাক ভার্মিলন ম্যাপেল লিভস, সে আমার জন্য রক্তরাঙা উজ্জ্বল ম্যাপেল লিপ আনলো। অ্যাফেকশন না থাকলে মাঠে খেলতে যে কারোর জন্য ফুল আনা সম্ভব না। তাহলে এটা দিয়ে অবশ্যই অ্যাফেকশন বুঝিয়েছে, নির্ঘাত অ্যাফেকশন বুঝিয়েছে। তাহলে আমরা লিখে ফেলবো ব্রিঙ্গিং হার ভার্মিলন। Bringing her vermilion maple leaves, ঠিক আছে? পাঁচটি তথ্য, এবং আমরা দেখি আর কি দিয়ে অ্যাফেকশন বোঝায়। অ্যান্ড চেস্টনাট বোজ, এটা ওই জায়গাতে চলে গেল। আই ওয়াজ রেডি টু গো, আমি যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আই সেইড টু হিম, আমি তাকে বললাম, ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড জেরি, তুমি তো আমার বন্ধু হয়ে গেছো জেরি। আই শ্যাল অফেন থিঙ্ক অফ ইউ অ্যান্ড মিস ইউ, আমি প্রায় তোমার কথা ভাববো এবং তোমাকে মনে করব। প্যাট উইল মিস ইউ টু, আমার কুকুর প্যাটও তোমাকে ভীষণ মিস করবে। আই এম লিভিং টুমরো, আমি আগামীকাল চলে যাচ্ছি। হি ডিডন্ট অ্যান্সার, সে কোনো উত্তর দেয়নি মুখ ফুটে। অ্যান্ড আই ওয়াচড হিম গো ইন সাইলেন্স, আমি তাকে যেতে দেখলাম আপ দ্য হিল, নিস্তব্ধ নীরবে,
প্রস্থান করলো আর চলে গেল পাহাড়ের দিকে। আই এক্সপেক্টেড হিম দ্য নেক্সট ডে। আমি পরের দিন তার জন্য আমি আশা করেছিলাম জেরি আসবে, বাট হি ডিডেন্ট কাম। কিন্তু আসেনি সে। এই যে না আসাটা, লেখিকা বলল আমি কাল চলে যাচ্ছি। জেরি এটা শুনে নিস্তব্ধে চলে গেছে পাহাড়ে, এবং লেখিকা ভেবেছিল পরের দিন অন্তত আমাকে বিদায় দিতে আসবে, কিন্তু জেরি আসেনি। এই কাজের মধ্যে দিয়ে আমাকে বলেছে তুমি সেই কর্মকাণ্ডগুলো দেখাও যা দিয়ে লেখিকার প্রতি জেরির অ্যাফেকশন বোঝায়। আমি এই লেখার জন্য বেশ কিছু টেস্ট পেপারের উত্তরপত্র লিখলাম। তারা কেউ লিখেছে দে র্যান উইথ এ কমন স্ট্যাসি, এমন কনসেপ্ট লিখেছে। কেন ভাই? একটা কুকুরের সাথে আনন্দ নিয়ে দৌড়াচ্ছিল, এটা দিয়ে লেখিকার প্রতি অ্যাফেকশন বোঝায় না, কোনোভাবেই না। বরং লেখিকার চলে যাওয়াটাকে সহ্য করতে পারিনি, নীরবে প্রস্থান এবং আর ফিরে না আসা, এটার প্রতি প্রগাঢ় অ্যাফেকশন বোঝাই। তাহলে জেরির এই ফিরে না আসা, জেরির এই নিস্তব্ধতাই লেখিকার প্রতি অ্যাফেকশন দেখিয়েছে। তাহলে নিস্তব্ধ থাকা, রিমেইনিং সাইলেন্স টু হেয়ার দ্য নিউজ অফ অ্যাবসেন্স অফ দ্য রাইটার, তাই না? এই নিস্তব্ধ থাকাটা, রিমেইনিং সাইলেন্স, নিস্তব্ধ থাকাটাই শোয়িং দেখিয়েছে অ্যাফেকশন টু দ্য অথরেস। বুঝেছ? এইটাই শতভাগ কারেক্ট উত্তর। এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন হলে লজিক নিয়ে আমার সাথে বসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই কনসেপ্ট আমরা পেলাম। মনোযোগ দাও। এবার আমরা সামারি লিখব। সামারি মানে ক্রোনোলজিক্যাল অর্ডার। আমি সহজভাবে বলি, ধারাবাহিকভাবে লিখতে হবে কতটুকু পর্যন্ত একক অর্থ প্রকাশ করেছে। আবার দুটো ভাবে, কেউ কেউ পুরো প্যাসেজ সমান কি বলেছে সেটা ফার্স্ট লাইনে লিখে দেয়, যেটা খুব টাফ কাজ, আমি পারি না। পুরো প্যাসেজে কি বলেছে, আমি হয়তো ইন্টারমিডিয়েট, পারা মানে তো এটা না যে ইন্টার্ন পারলাম একটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা লেখার সামারি লিখতে পারলাম না, এটা তো পারা বলে না। পারা মানে ওই টপিক সব পারা, এটাই বুঝি আমি। তো যেটা বললাম যে এই পুরো প্যাসেজটা কি শো করেছে, এইটা লিখতে পারা উচ্চতর কাজ, খুবই উচ্চতর। যেই পথে আমি হাঁটি না, আমি হাঁটি যদি পারি তো ভালো, কতটুকু পর্যন্ত একক অর্থ প্রকাশ করেছে। প্যারটস টেল থেকে এসেছে, তোমরা জানো, রবীন্দ্রনাথের তোতা কাহিনী। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড, গল্প তোমরা পড়েছো। একটা পাখি ছিল এবং এই পাখিটি ছিল অশিক্ষিত, কেন্দ্রীয় চরিত্র বার্ড, এবং সে ছিল অশিক্ষিত। ভালো করে বুঝো, সে গাইতে পারত কিন্তু পড়তে পারত না, couldn't recite word of scripture। সে লাফাতো, উড়তো, কিন্তু তার কোনো ম্যানার ছিল না। বুঝতে পেরেছো? তাহলে এখানে এক পাখি চরিত্র নিয়ে এসেছে না, এটা তো এক প্রতীকী ম্যাটাফরিক্যাল কনসেপ্ট। পাখি বলতে আমাদের দেশের শিক্ষার্থীদের কথা বোঝাচ্ছে। তাহলে ম্যাটাফরিক্যাল কনসেপ্টে সরাসরি ওই পাখি মাখি এসব লেখা যাবে না। খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাখির কথা বলেছে। রাজা এই ধরনের বার্ডসের কোনো দরকার নেই বলে ঘোষণা দিল। Yet it devours fruit from the forest, bringing down the profit of fruiters in the royal market। তার মানে একটা ওর্থলেস একটা পাখি, তাই তো? He summoned the minister, সে মন্ত্রীকে ডাকলো, and commanded, বললো, educate the bird, পাখিকে শিক্ষিত করতে হবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমরা যদি একটা গল্প যাচ্ছে, পাখিকে শিক্ষিত করো, এই পর্যন্ত একটা কথা বলে সে চলে গেল, তার মানে এইটুকু পর্যন্ত একটা একক অর্থ প্রকাশ করেছে। এই যে গল্পটা, তাহলে
কি হলো? এই গল্পের মধ্যে কি চিত্রায়িত হয়েছে খেয়াল করো। এই গল্পের মধ্যে কি চিত্রায়িত হলো? দি স্টোরি পোর্ট্রেস আ ফুলিশ অ্যাটেম্প্ট, একটি বোকামি প্রচেষ্টা। সেই অ্যাটেম্পটা কি? টু এডুকেট অ্যান ইগনোরেন্ট বার্ড। তাহলে প্রথম যতটুকু পর্যন্ত একক অর্থ প্রকাশ করেছে, পাখিটি অশিক্ষিত ছিল, রাজা মন্ত্রীকে ডেকে বলল এর কোনো দরকার নেই, এডুকেট দ্য বার্ডস। এটা তো একটা বোকামি। এই জন্য বলা হচ্ছে এই গল্প পোর্ট্রেটস করেছে, কি পোর্ট্রেটস করেছে? আ ফুলিশ অ্যাটেম্পট, এক নির্বোধ প্রচেষ্টা। সেই প্রচেষ্টা কি? টু এডুকেট দ্য বার্ড, পাখিকে শিক্ষিত করা। ওকে, দেখো এবার খেয়াল করো। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউ, রাজার ভাগ্নেদের উপরে পড়লো পাখিকে শিক্ষিত করার দায়ভার। লার্নমেন অফ দ্য কোর্ট ডেলিভারেট লং, দীর্ঘ আলোচনা করলো। দে পন্ডার, গভীর চিন্তা করে তারা কারণ বের করলো, অজ্ঞতার পেছনের কারণ, দ্য রিজন বিহাইন্ড ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কারসেন। অবশেষে তারা বলল, দ্য বার্ডস নেস্ট মেটস অফ স্ট্র অ্যান্ড টুইক্স কুড নট হোল্ড মাস নলেজ। খড়কুটোর তৈরি খাঁচায় কিভাবে জ্ঞান ধরে রাখবে? খাঁচাই প্রবলেম, খাঁচাই প্রবলেম। ঠিক আছে, তাহলে খাঁচা বানাও। ফার্স্ট থিং হচ্ছে প্রপার খাঁচা বানাতে হবে। এবং এই বুদ্ধি দিয়ে তারা চলে গেল, স্কলাররা হ্যান্ডসাম ফিশ নিয়ে চলে গেল। ম্যাটেরিয়াল কিন্তু লাভ হচ্ছে। গোল্ড স্মিথ এসে খাঁচা বানালো। ভালো করে বুঝো, খাঁচা বানাইলো স্বর্ণের খাঁচা। তার মানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আবার শোনো, এই গল্পে দ্য স্টোরি পোর্ট্রেটস করেছে, কি পোর্ট্রেটস করেছে? আ ফুলিশ অ্যাটেম্প্ট, এক নির্বোধ প্রচেষ্টাকে। টু এডুকেট দ্য বার্ড, টু এডুকেট অ্যান ইগনোরেন্ট বার্ড। বুঝতে পারছো? এরপরে খাঁচা বানালো। খাঁচা বানানোর সময় যারা বুদ্ধি দিল তারা কি প্রচুর টাকা নিয়ে গেল। ভালো করে বুঝো, গল্প তো আছে, আমি টাইম ওয়েস্ট না করি। কেউ কেউ এসে বলল, দিস ইজ এডুকেশন ফর এক্সেলেন্স, এই না হলে শিক্ষা। আর অন্যরা বলল, ইফ ইট লার্নস নাথিং, শিক্ষা হোক আর নাই হোক, ইট হ্যাজ গট দ্য কেস। খাঁচা তো হলো। হোয়াট আ লাকি বার্ড। দ্য গোল্ড স্মিথ ও আনন্দ সাথে চলে গেল, টাকা পয়সা নিয়ে, ব্যাগ ফুল মানি নিয়ে চলে গেছে। কাজ হলো, বুদ্ধি দিল, টাকা নিয়ে চলে গেল, খাঁচা বানাইলো, টাকা নিয়ে চলে গেল। এরপর টিচার আসলো। টিচার এসে বলছে, এত কম বইতে কিভাবে হবে? হি টুক আ পিন্স অফ স্ন্যাপ, এইসব হবে না, এত কম বই, ফিউ টেক্সট। রয়্যাল নেফিউ সেন্ট ফর, সেই স্ক্রাইবারকে নিয়ে আসলো, পুঁথি লেখক, বই লিখবে। সেও অনেক বইটই লিখলো। লেখার পরে সেও, ঠিক আছে, হ্যাপিলি ম্যারিলি চলে গেল টাকা নিয়ে। দেখো ভালো করে বুঝো কিন্তু। তার মানে শেখার পরিবর্তে, ইনস্টিড অফ ফোকাসিং অন রিয়েল লার্নিং, বুঝতে পারছো, প্রকৃত শিক্ষার উপরে নজর দেওয়ার পরিবর্তে কি হয়ে গেল? দ্য কিংস অফিসিয়াল, এটা তো অফিসিয়াল, ওই যে পণ্ডিতেরা, তার ভাগ্নেরা, গোল্ড স্মিথেরা, তারপরে তোমার টিচার, তারপরে স্ক্রাইবার্স, এই যে বলা হচ্ছে ইনস্টিড অফ ফোকাসিং অন দ্য রিয়েল লার্নিং, প্রকৃত শিক্ষার পরিবর্তে কি হলো? দ্য কিংস অফিসিয়াল, রাজার যে স্টাফরা যারা ছিল, ওয়েস্ট টাইম অ্যান্ড মানি, তারা টাকা উপর ব্যয় করতে লাগলো এবং সময় নষ্ট করতে লাগলো। এটাই বলা হয়েছে। দেখো, এবং রাজার ভাগ্নেরা ইমপ্রুভমেন্টের জন্য খালি এই খাঁচা নিয়েই তারা আছে। পাখিটা মরে যায় অবশেষে, দেখেছো? তাহলে দ্য স্টোরি পোর্ট্রেটস আ ফুলিশ অ্যাটেম্প্ট টু এডুকেট অ্যান ইগনোরেন্ট বার্ড, এই গল্পের মধ্যে চিত্রায়িত হয়েছে এক অজ্ঞ পাখির শিক্ষার নির্বোধ প্রকল্পকে হাতে নিয়ে। এবং দেখানো হয়েছে ইনস্টিড অফ লার্নিং রিয়েল লার্নিং, প্রকৃত শিক্ষার পরিবর্তে, ইনস্টিড অফ ফোকাসিং অন রিয়েল লার্নিং, দ্য কিংস স্টাফ, অর্থাৎ রাজার যে অফিসিয়ালসরা ছিল, ওয়েস্ট টাইম অ্যান্ড মানি, শুধু ব্যয়ই করেছে। স্কলার্স কারা কারাতেই, এই দেখো প্রথম লাইন যেটা, এই লাইনের আলোচ্য বিষয় কি? রাজার অফিসিয়াল। তাহলে পরের লাইন শুরু হবে, রাজার অফিসিয়াল কারা? স্কলাররা, প্রথমে বুদ্ধি দিল। গোল্ড স্মিথ যে খাঁচা বানালো, অন্যান্য ওয়ার্কাররা, অল সবাই বেনিফিট হইল ম্যাটেরিয়ালি। বাট কিন্তু দ্য বার্ড গেইনস নো নলেজ, কোনো জ্ঞানই সে পাইল না। আলটিমেটলি দ্য প্রসেস বিকামস আ সিম্বল অফ সুপারফিশিয়াল, একটা ভান
করায় শিক্ষা হলো, যেখানে অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রফিট ম্যাটার মোর দ্যান ট্রু লার্নিং, যেখানে লাভটা গুরুত্বপূর্ণ সত্যিকারের শিক্ষার থেকে। লিখতে পারবে না? কনসেপ্ট কি লিখতে পারবে না? পুরো বিষয়টা কি লিখতে পারবা কি পারবা না? এই যে জায়গাটা, সো আমরা দেখতে পাচ্ছি কি বলো, দ্য স্টোরি, কনসেপ্টটা বুঝো। দ্য স্টোরি, এই যে প্যারোস্টেল যে স্টোরিটা, এই স্টোরি পোর্ট্রেটস করেছে, ডেসক্রাইবস করেছে আ ফুলিশ অ্যাটেম্পট, এক নির্বোধ প্রকল্প, প্রচেষ্টাকে। কি প্রচেষ্টা? টু এডুকেট অ্যান ইগনোরেন্ট বার্ড। Instead of real focusing on real learning, প্রকৃত শিক্ষার উপরে নজর দেওয়ার পরিবর্তে দ্য কিংস হাই অফিসিয়াল, রাজার যে হাই অফিসিয়াল যারা ছিল, তারা কি করেছে? অনলি ওয়েস্ট মানি অ্যান্ড টাইম, এটা নষ্ট করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি কারা তারা? স্কলার্স, গোল্ড স্মিথ, ওয়ার্কার্স, অল বেনিফিট ম্যাটেরিয়ালি, সবাই বস্তুত তারা লাভবান হয়েছে। বাট দ্য বার্ডস গেইন নো নলেজ, কিন্তু কোনো জ্ঞান পায়নি তারা, পাখিটি। এবং আমরা দেখেছি দ্য প্রসেস বিকামস আ সিম্বল, এটি একটি প্রতীকী। সুপারফিশিয়াল এডুকেশন, একটা ভানপূর্ণ শিক্ষা, যেখানে হোয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রফিট ম্যাটার মোর দ্যান, কিসের বলেছে? মোর দ্যান ট্রু লার্নিং। এবার দেখো আমরা উইথ ক্লু করে ফেলি। ফুড অ্যাডাল্ট্রেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ প্রবলেমস। ওকে, তো প্রবলেমস তো নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। কেমন প্রবলেম? মেজর প্রবলেম। সো এখানে কি মেজর টেজর আছে কিনা? মেইন প্রবলেম এমন হইতে পারে। ফুড অ্যাডাল্ট্রেশন কেমন রিসেন্ট টাইম ইন আওয়ার কান্ট্রিতে, কেমন সমস্যা? এটা একটা উইদাউট ক্লু হইলে হতো যে প্রধান সমস্যা। যেহেতু আমরা এখানে আর্টিকেল দি এর পরে সুপারলেটিভ যোগে অ্যাডজেক্টিভ করবে, এই জন্য আমরা বলতে পারি গ্রেটেস্ট প্রবলেম। ঠিক আছে? Different food and food products, vegetables, fruits and fishes are being, am being, is being, are being এর পরে দেখো নানা ধরনের খাদ্য এবং খাদ্যজাত দ্রব্য পণ্যগুলো, যেমন শাকসবজি, মাছ, ফিশ, আর বিং, সেগুলো কি হচ্ছে? সেগুলো কি হচ্ছে? দূষিত হচ্ছে। আর বিং কন্টামিনেশন, am being, is being, are being এর পরে থার্ড ফর্ম কন্টামিনেটেড। এখানে সি নাম্বার কি এমনই ছিল পরপর? প্রশ্নে দেখো তো তোমাদের, কন্টামিনেটেড হচ্ছে, দূষিত হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে? এই যে প্যাসিভ। এম বিং, ইজ বিং, আর বিং দেখে বুঝে ফেলেছি এটা প্যাসিভ। আর প্যাসিভের সেই চিরায়ত প্রিপোজিশন হচ্ছে বাই। বাই তো আছে। দ্য আনক্রিফিউলাস অ্যান্ড প্রফিট মঙ্গার বিজনেসম্যান, অসৎ ব্যবসায়ীদের দ্বারা, অ্যান্ড গ্রিন গ্রোসার। হাউএভার, যা হোক, উই দ্য জেনারেল পিপল, আমরা সাধারণ মানুষ। দেখো উই হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপজিটিভ। এই যে অ্যাপজিটিভ, একে নিয়ে আমরা কোনো কাজ নাই, এটি অ্যাপজিটিভ, অ্যাপোজিশন। এটা সাবজেক্ট, তাহলে এখানে আমরা ভার্ব নেব, তাহলে উই প্লুরাল আর হবে। উই আর দ্য ভিকটিমস। বুঝতে পারছো? এবার দেখো এখানে আর্টিকেল দি আছে, তাহলে এখানে প্রিপোজিশন অফ হয়ে যাবে। ঠিক আছে? সেখানে আমরা অফ দেই, যেটা আমরা প্রিপোজিশন সলভ করতে নিয়ে নিই। অফ অল সর্টস অফ প্যাংস অ্যান্ড সিরিয়াস ডিজিজেস। দ্য বিজনেসম্যান ইউজ, ভালো করে বুঝো, কনসেপ্টটা বুঝো। দ্য বিজনেসম্যান বাক্যের কি? সাবজেক্ট। ইউজ হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব। বিজনেসম্যানরা ইউজ করে, কি ইউজ করে? কি এর উত্তর দিলে নাউন। কেমিক্যালস হচ্ছে নাউন। এবার এই নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। কোন কেমিক্যালস ইউজ করে? এই যে পয়জনাস কেমিক্যালস, সহজ কিন্তু আছে, poisonous chemicals such as DDT, Aldrin, heptacolor, just to make their products dash attractives. Okay, কনসেপ্টটা বুঝো। অ্যাট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু তাদের প্রোডাক্টকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, আরো আরো মোর অ্যাট্রাকটিভ করার জন্য। অর টু, টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কোথায় যেন? এখানে।
কি করার জন্য? ফর আ লং টাইম, দীর্ঘ সময় ওইটাকে সংরক্ষণ করার জন্য। এই যে প্রিজার্ভ, টু প্রিজার্ভ। বুঝতে পেরেছো? সো ইট ইজ টাইম দ্য অথরিটিস কনসার্ন টুক, এখন সময় এসেছে, দ্য অথরিটি সাবজেক্ট কনসার্ন টুক, কি নেয়ার? ড্যাশ স্টেপস, কঠোর পদক্ষেপ নেয়ার। স্টেপস নাউন, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ, তাহলে কঠোর পদক্ষেপ, স্টার্ন স্টেপস। টু স্টপ সাচ ফুড অ্যাডাল্টারেশন, proper monitoring, supervision and public awareness should be compulsory from preposition. আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসবে, সো লেভেল কিন্তু নাউন দেয়াই আছে, ঠিক আছে? নাউন, তাহলে এখানেও আবার নাউন, তার মানে এই নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে, নাউন অ্যাডজেক্টিভ। প্রোডাকশন লেভেল, প্রোডাকশন লেভেলে নজর দিতে হবে, ঠিক আছে? টু কনজিউমার্স, এটা ছিল গ্যাপ, আমাদের প্রচলিত গ্যাপ, সহজ গ্যাপ ছিল। এবার দেখো, খেয়াল করো, না এটা আলাদা প্রশ্নের, এই যে প্রশ্ন উইদাউট ক্লু, এটা কিন্তু অ্যাডোলেসেন্স থেকে এসেছে, ঠিক আছে? দ্য টাইম অফ, কিসের সময়? প্রিপোজিশনের পরে নাউন নেব, ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন, অ্যাডোলেসেন্স, টেক্সট বই থেকে এসেছে কিন্তু। The time of adolescence is a period of preparation for adulthood during which one experiences several key developments. Besides physical, এই যে আমার তো মুখস্থ রয়েছে, physical and sexual maturation, এর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন ফর্ম বসে যাবে, এর অ্যাডজেক্টিভ, এখানে নাউন, maturation. These experiences include movements towards social and dash independence. এই সময়ের বাচ্চারা অর্থনৈতিক স্বাধীনতা চায়, নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। সামাজিক এবং অর্থনৈতিক, টেক্সট বই থেকে এসেছে কিন্তু, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ক্লিয়ার? ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, the acquisition of skill needed to carry out adult relationship and roles and the capacity for, আরে আমার তো এটা মুখস্থ, abstract reasoning. While adolescence is a time of, কি বলো, কেমন? গ্রোথ, ব্যাপক, টেক্সট বইতে ছিল, tremendous growth and potential, tremendous growth and potential. হ্যালো, আরে রেকর্ডিং, আমি দেরি হবে না, আদমজি রেকর্ড করতেছি, আরো আধা ঘন্টা লাগবে, এটুক তো আবার কাটতে হবে না, দূরও। ইট ইজ অলসো টাইম অফ ড্যাশ রিস্ক, এটি আরো কেমন ঝুঁকির সময় বলো? উল্লেখযোগ্য ঝুঁকি, কনসিডারেবল। নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, এটা আমাদের তো টেক্সট বইয়ে, তাই না? এত সময় নিচ্ছি না তাহলে। ম্যানি অ্যাডোলেসেন্ট ফেস, অনেক অ্যাডোলেসেন্টরা ফেস করে, কি ফেস করে? ম্যানি অ্যাডোলেসেন্ট, সাবজেক্ট, ফেস হচ্ছে ভার্ব, তো ফেস করে, কি ফেস করে? কি ফেস করে? চাপ ফেস করে, এই জীবনে তাদের অনেক চাপ নাকি, প্রেশার। To use alcohol, cigarettes or other drugs and to initiate sexual relationships, putting themselves at high risk for intentional and unintentional injuries. তারপরে অনিচ্ছাকৃত প্রেগন্যান্সিস, আনইনটেন্ডেড, ঠিক আছে, সেটা আমরা বলতে পারি। আনইনটেনশনালের এটা বসাতে পারো, আনইনটেন্ডেড প্রেগন্যান্সিস। and sexually transmitted infection হয়, including human, মানে HIV হয়। Many also experience a wide range of, prepositionের পরে নাউন, এই হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ, মেন্টাল, অ্যান্ডের পরে অ্যাডজেক্টিভ মানে অ্যান্ডের আগেও অ্যাডজেক্টিভ, ঠিক আছে?
wide range of adjustment and mental health problems. না, এখানে এমন হলো, প্রিপোজিশনের পরে নাউন হলো। ওকে, a wide range of adjustment, এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ। মেন্টাল অ্যান্ড হেলথ প্রবলেমস আমি ভুল ব্যাখ্যা দিয়েছিলাম, এইটুকু হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, দুটো নাউন ফ্রেজকে সংযোগ করেছে অ্যান্ড। এরপরে বলছে বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর, রিলেটিভ প্রোনাউন, এটা সাবজেক্ট, আর আর হচ্ছে ভার্ব। দ্যাট আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাও। এই সময়ে আচরণগত যে বৈশিষ্ট্যগুলো প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড। Established during this period, such as the use or avoidance of drugs and taking or abstaining from sexual risk, and can have long-lasting negative and influence adolescents. Okay. এবার আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ নিয়ে আজকে যা যা বলবো, আসলে একটা প্রশ্ন তো তোমরা সাধারণত শোনো না। রিঅ্যারেঞ্জ মানে আজ থেকে এভাবে বিভিন্ন জায়গায় এখন অনেকেই লাইভ ক্লাস নেবে, রিঅ্যারেঞ্জ করালে একটু তোমরা সেখানে ক্লাস করবা, আমি জানি অনেকেই করবা, কমেন্টস করে বলবা এগুলো হচ্ছে না। রিঅ্যারেঞ্জ মানে ABCD মেলানো না, না এটা। তাহলে প্রথমে যে গল্পটি আসবে ওই গল্পটা কোন ধরনের গল্প সেটা তুমি সিলেক্ট করবা। ক্লিয়ার? আমরা আদমজির প্রশ্নে যে গল্পটা পাচ্ছি এটা মাদার তেরেসা নিয়ে গল্পটা এসেছে, বুঝতে পারছো না? মাদার তেরেসা নিয়ে গল্পটা এসেছে। সো আমরা এটিকে মাদার তেরেসা নিয়ে যখন গল্পটা আসলো তখন এই গল্পের ধরন হয়ে গেল বায়োগ্রাফি, আত্মজীবনীমূলক। আত্মজীবনীমূলক রিঅ্যারেঞ্জ যখন আসবে সলভ করার জন্য এই কাজটা করতে হবে। প্রথমে তার জন্ম, শৈশব, তারুণ্য, যৌবন, কর্মকাণ্ড, অর্জন, বার্ধক্য এবং মৃত্যু। এটা একটা কোরাম। এই কোরামটা দিয়েছে SP বক্সির বই থেকে নিয়েছি। জার্মি হার্মারের বইতে কি বলছে, বিখ্যাত লেখক, উনি বলছে ওনার লেখাতে ইন্ট্রো দাও, মানে তার পরিচয় দাও, তার ক্যারেক্টার, জন্ম, ইয়ত, কর্ম, এদিকে আবার মিল আছে, অ্যাচিভমেন্ট এবং ওল্ড এজ। আমার কাছে মনে হয় একটু কঠিন প্রশ্ন হলে এইরকম হবে। দুটো বই, উপরেরটা SP বক্সি এবং এটা জার্মি হার্মার এই কোরাম জাম্বেল ওয়ার্ড সাজানোর জন্য, সেন্টেন্স সাজানোর জন্য এই কথা বলেছে। তাহলে প্রথমত গল্পের ধরন বুঝতে হবে। যদি ইভেন্ট হয়, ইভেন্ট কিন্তু আবার এইভাবে যাবে না। তাহলে মাথায় সেট করে নাও, রিঅ্যারেঞ্জ মানে ABCD মেলানো না, ABCD মেলানো না, এটা রিঅ্যারেঞ্জ মানে এটা না। বুঝতে পারছো? রিঅ্যারেঞ্জ কখনোই ABCD মেলানো জিনিস না, গল্পের ধরন ধরতে হবে। তো যখনই আমরা আত্মজীবনীমূলক করব তখন এই কোরামে যাব। ওকে, আচ্ছা, এরপরেও সলভ করার যে টেকনিক সেটা কি, ওপেনিং লাইন ধরতে হবে তোমাকে, টাইম লাইন শর্ট করো, প্রোনাউন ফিক্স করো, অর্থাৎ হি, শি, দে প্রোনাউনগুলো হেল্প করবে, লিঙ্কিং ওয়ার্ডস আনো, কজ অ্যান্ড ডিফেক্ট এবং এন্ডিং লাইন ফিক্স করো। আমরা দেখি এই কনসেপ্ট থেকে ধরি। আচ্ছা, একদম দেখো, ইন্ট্রো দেয়া হচ্ছে মাদার তেরেসা। ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা। তুমি নিশ্চয় মাদার তেরেসার নাম শুনেছ। ওকে, তুমি নিশ্চয় মাদার তেরেসার নাম শুনেছ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এটা শেষ হলো কি দিয়ে, মাদার তেরেসা দিয়ে, তাহলে পরের লাইনটা শুরু হবে ওই মাদার তেরেসা দিয়ে। দেখি মাদার তেরেসা বাক্য শুরু হয়েছে কোথায়, সাবজেক্টে। হয় না, শি, কে শুরু হয়েছে, শি, শি, শি। আচ্ছা, অনেকগুলো, দেখি ওই পাশে আছে কিনা, শি। আচ্ছা, রিকগনিশন অফ হার সার্ভিস, এটা তো ফ্রেজ, বাক্য শুরু হয়েছে। এই যে
ফ্রেজ তো আর বাক্য না, আমরা দেখেছি। ও বেশ বেশ বেশ, লিঙ্কিং ওয়ার্ডস লাগবে আমাদের। প্রোনাউন ফিক্স করলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এতগুলো বাক্য, 1 2 3 4 5 6 দিয়ে 6টা বাক্য, বেশ জটিল হয়ে উঠতেছে। 6টা বাক্য শুরু হয়েছে যেটা মাদার তেরেসাকে দিয়ে। সো আমরা আবার একটা কোরামটা নিয়ে নিই। ক্যারেক্টার পার্ট ইয়ত ওয়ার্ক। আচ্ছা, বলতেছে তোমরা নিশ্চয়ই শুনেছ মাদার তেরেসার নাম। তাহলে মাদার তেরেসা কে ছিল? শি শো টু ডেডিকেটেড হারসেলফ, না আগেই নিজের জীবন উৎসর্গ করে দিল না। সে তার জন্ম হয়েছিল যুগোস্লাভিয়াতে। শি ওয়াজ অলসো গিভেন ভারতরত্ন, না এগুলো অর্জন। এদিকে উত্তর হচ্ছে না, একটা উত্তর সম্ভাবনা যাচ্ছে, এইটাকে আমরা নিতে পারি কিনা। তার জন্ম, আচ্ছা। শি ওয়াজ অন হার হেলস ফর সেলফলেস সার্ভিস, না সার্ভিস কর্মজীবন, অনেক পরে আসবে। শি ওয়াজ ওয়ান অফ দোজ পিপুল হু ডেডিকেটেড দেয়ার লাইফস, না এটা না। অ্যাজ আ রিকগনিশন অফ হার সার্ভিস শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিস অ্যান্ড, তাহলে আমরা পুরস্কার পাচ্ছেন, না না এটা হচ্ছে না, পুরস্কার অনেক পরে। শি ওয়াজ ওয়ান অফ দোজ হু ডেডিকেটেড, তাহলে মাদার তেরেসার কি চাচ্ছে? ইন্ট্রো এবং ক্যারেক্টার কি? ক্যারেক্টার হচ্ছে সব থেকে ডেডিকেটেড তাদের জীবনে ম্যানকাইন্ডের জন্য কাজ করেছে, এই জন্য আমরা মাদার তেরেসাকে চিনি। তাহলে 5 নাম্বার হয়ে গেল। ম্যানকাইন্ডের জন্য কাজ করলো। এবার তার মানে এইখানে আমাদের দুটো ইনফরমেশন বেশি ছিল এই জায়গা থেকে। ওকে, এবার জন্ম, বার্থ। তাহলে বার্থ কোথায় আছে? শি ওয়াজ বর্ন ইন যুগোস্লাভিয়া ইন 19, তার মানে এটি হচ্ছে 8 নাম্বার, হচ্ছে তার বার্থ, জন্ম। ওকে, আচ্ছা, এরপরে জন্মের পরে কি? ইয়থ। আবার এরা বলছে চাইল্ডহুড, তো চাইল্ডহুড দেখি কোথায় আছে। হোয়েন শি ওয়াজ 18, ওই ইয়থ, তারুণ্যের কথা বলছে, তাহলে 6 নাম্বার। ওকে, ওহ 6 নাম্বার। আচ্ছা, তারুণ্যের পরে কি হবে? তার কর্মকাণ্ড। আচ্ছা, তাহলে প্রথম কাজ ছিল শি বিকেম আ টিচার অফ স্কুল, কলকাতার স্কুলের টিচার ছিল, 1 নাম্বার। ওকে, 1 নাম্বার। এরপরে দেখো কি হচ্ছে, কাজ। কাজ কি আরো আছে কিনা, না হলে অর্জনে চলে যাব। কাজ কি আরো আছে কিনা? Soon her activities for several service of mankind spread all over the world, এটাও কাজের মধ্যে ছিল। তো কাজ কি আরো আছে কিনা আমরা দেখি। she sought to dedicated her life for the cause of helpless and poor people, সো এইটাই, সে প্রথম কাজটা আসলে এরকম ছিল। স্কুল টিচার হতে হতে তার ভাবনা আসলো যে মানুষের জন্য সে আসলে কাজ করবে। ঠিক আছে, এরপরের কাজটা 2 নাম্বারে ছিল, অ্যাক্টিভিটিস গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগলো। ওকে, আরো কাজ আছে কিনা আমরা দেখি। 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে। আরো কাজ আছে কিনা, সে আরো কাজ করেছে কিনা, আরো কাজ করেছে কিনা, না এখানে আরো কাজ করেছে কিনা। 7 তো আমরা পেলাম। ওকে, 2 পেয়েছি। শি ওয়াজ অন হার হেলস ফর, সো এইখানে সে আরো একটা কাজ করেছে, কিন্তু বুঝতে পারছো? কাজ হয়ে গেল। অ্যাজ আ রিকগনিশন অফ হার সার্ভিস শি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, পেলো। ঠিক আছে, নোবেল পিস প্রাইজ পেয়ে গেছে 4 নাম্বারে। এরপরে সে আরো কিছু পুরস্কার পেয়েছে 9 নাম্বারে, ভারতরত্ন। ঠিক আছে, আমরা দেখি কি কি হয়েছে। 10, টাইম নিতে হবে। 5 8 6 1 7 নাম্বার, এদিকে সবই কাভার হলো। 2 9, ঠিক আছে। আচ্ছা,
9 এবং ফাইনালি তার যে ইনফরমেশন ছিল, শি ওয়াজ অন হার হেলথ হার সেলফলেস সার্ভিস টু ম্যানকাইন্ড ইভেন অ্যাট হার ওল্ড এজ, একদম বার্ধক্য পর্যন্ত আমরা নিয়ে চলে আসলাম। সো দেখে ফেলো যে কিভাবে আসলে আমরা সলভ করেছি এই কনসেপ্টটা, বুঝতে পেরেছো? অর্থাৎ এই কোরামটা তোমাকে ভীষণভাবে মনোযোগ দিতে হবে। যদি আত্মজীবনী আবার ইভেন্ট থাকবে, এক একটা আগে গল্পটা ধরতে হবে কোন গল্পটি কোন টাইপের লেখা। আদমজির প্রশ্ন ছিল এরকম। সো খুব ভালোভাবে ক্লাসটা দেখবা, আমরা অনেক আলোচনা করেছি। সো দারুণ করে ক্লাসটা দেখবা, নিঃসন্দেহে আসন্ন এইচএসসি পরীক্ষা ভালো হবে সেই দোয়া এবং শুভকামনা সবসময় তোমাদের সাথে আছে।